নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো লাগলে তাহলে যেটা বলে থাকি, ইউটিউব চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে একটা কথা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। শেয়ার আমি যতটুকু ভালো লাগে ভাবি, যেগুলো জিনিসগুলো শেয়ার করার দরকার সেইগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। 2024 সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের একটা রাজনীতি পৌঁছেছিল একটা চূড়ান্ত সীমা। আর তারপর যত দিন গেছে, যত মাস, যত বছর গেছে, সেই মেরুকরণে আরও ইন্ধন জুগিয়েছে SIR। এই যে SIR, এই SIR আবার একটা নির্বাচনে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটা 2026 সালের ঠিক প্রাক্কালে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে। আর এই ব্যাপারটা 2011 সালে শুধু যে সরকারি দলের পরিবর্তন হয়েছিল তা নয়, পরিবর্তন হয়েছিল রাজনৈতিক ভাষ্যের, রাজনৈতিক সংস্কৃতির, এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের মতোই বাম আর কংগ্রেসের তুমুল মেরুকরণ দীর্ঘদিন এ রাজ্যে বজায় ছিল। 1977-এর পর থেকে মোটামুটিভাবে কংগ্রেস কিন্তু বিরোধী পক্ষ হিসেবে পশ্চিমবঙ্গে গড়ে 40%, 40% ভোট পেয়ে এসেছে। আর 1998 সালে কংগ্রেসের ঘর ভেঙে তৃণমূল কংগ্রেস জন্ম নিল। এই যে কংগ্রেসের কিছু সনাতন আসন বাদ দিলে, কিছু সনাতন আসন যদি বাদ দেওয়া যায়, তাহলে মোটামুটিভাবে শাসক বামেরা আর তৃণমূল বিরোধী শিবির এর বাইরে তৃতীয় পরিষদ তেমন একটা ছিল না। আর এই রাজনৈতিক মেরুকরণ ক্রমশ বদলে গিয়ে জন্ম নিল পরিচয়ের একটা রাজনীতি। ছোট ছোট নানা গোষ্ঠী, দেখুন রাজবংশী বলুন, গোর্খা, কুর্মী, মাহাতো যেমন রাজনীতির একটা আঙিনায় এলো, তেমনি মতুয়া, মুসলমান ইত্যাদি হয়ে উঠল গুরুত্বপূর্ণ একটা ভোট ব্যাংক। আর তৃণমূল আরও একটি পরিচিতি সত্তার জাগরণ ঘটালো প্রবলভাবে, তা হলো মহিলা ভোট ব্যাংক। মানুষের উপকার হোক না হোক, লুটেপুটে খাওয়ার ব্যাপারটা কংগ্রেসের আমল থেকেই আছে। স্বাধীনতা, ভারতে 1947 সাল স্বাধীনতা পাওয়ার পর থেকেই ওটা ক্ষুদ্রতর একটা লক্ষ্যে নিয়ে চলছিল। তারপর যত দিন, সময়, বছর গেছে, সময় গড়িয়েছে, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রটা বৃহত্তর থেকে বৃহত্তর, তাতে বৃহত্তম স্তরে পৌঁছে গেছে পকেটে টাকা পোড়া, মানে দুর্নীতি। এত বিচ্ছিন্ন সব ভোট ব্যাংক এবং সংখ্যার নিরিখে তার বৈচিত্র্যপূর্ণ সব বৈশিষ্ট্য একেবারেই বিজেপি এবং রাজনৈতিক চরিত্রের সঙ্গে খাপ খায় না, তার একাত্মত্ববাদে বিশ্বাসী। নির্বাচনী কৌশলে বিজেপি সমস্ত জাতিগোষ্ঠীকে এককভাবে সনাতনী হিন্দুদের ছাতার তলায় এনে ফেলল একমাত্র মুসলমান বাদে, এই মুসলিম সম্প্রদায় বাদে। তারপরে কিছু যেগুলো ভারত বিদ্বেষী বা পাকিস্তানপন্থী মুসলিম আছে তাদের কথাই বলা হচ্ছে। আর তার মধ্যে কিছু সংখ্যক আছে যারা রাষ্ট্রীয়বাদী মুসলিম, যারা দাবি করতে পারে ভালোবাসা দিয়ে আন্তরিকভাবে যে আমরা ভারতীয় মুসলিম, আমরা জাতিতে মুসলিম হতে পারি, ধর্মে মুসলিম হতে পারি, কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ। এমনকি যে মতুয়া সমাজের সঙ্গে এই বর্ণ হিন্দুদের সম্পর্ক সাংস্কৃতিকভাবে ছিল অনেকটা ভিন্ন, তাও এক লহমায় ঘুচিয়ে দিল সেটা। যে নমশূদ্র রাজনৈতিক নেতা যোগেন মণ্ডল মনে করতেন যে শূদ্র আর মুসলমানের একটাই দুশ্মন, বামুন, কায়েত আর উচ্চ হিন্দুগণ,
সেই নমশূদ্র গোষ্ঠী নিজেদের গর্বিত হিন্দু বলতে দ্বিধা করছে না। আর 2021 সালের CSDS লোকনীতির সমীক্ষায় মোটামুটি বিধানসভা নির্বাচনে বিজেপি নমশূদ্র গোষ্ঠীর ভোটের প্রায় 58% 58% পেয়েছিল এই মেরুকরণের খেলা। এই যে তৃণমূল, কিন্তু ওই তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কিন্তু এর বিরোধিতা না গিয়ে সরাসরি এই মেরুকরণের খেলায় নেমে পড়ল হই হই করে। স্বার্থ তো একটাই, নতুন করে বলার কিছু নেই আপনাদের। এবং খেলা হবে বলে একটা বিরাট প্রচার করে দিল। খেলাটা কীরকম খেলা হবে? কাবাডি হবে, কি ক্যারাম খেলা হবে, কি ব্যাডমিন্টন হবে, কি ক্রিকেট ফুটবল হবে, নাকি ধুমধারাক্কা কাটাকাটি মারমার কাটকাট খেলা হবে? সেটা জাতীয় নেতারা, মানে একটা বিশেষ শাসক দলের নেতারা এটা প্রথম শুরু করল। খেলা হবে। তারপরে আমরা দেখেছি 2011 থেকে পরপর যতগুলো খেলা হয়েছে, 2016, 2021, কী ধরনের খেলা হয়েছে সেটা আমরা বলেছিলাম একটু আগে আমার ভিডিওর প্রথম দিকে, যে 1977 সালে CPM ক্ষমতা আসার পর, বামফ্রন্ট ক্ষমতা আসার পর যে খেলা আমাদের দেখিয়েছিল, তারা অবশ্যই খেলা হবে বলেনি। তখন তো এত মিডিয়ার যুগ ছিল না, এত ডিজিটাল আপডেট হয়নি। কিন্তু আমরা হয়তো তখন ঠিকমতো হয়তো ইনার মিনিং উই কুড নট ফাইন্ড আউট দ্য খেলা হবে, বাট আফটার দ্যাট ইট ওয়াজ ফ্ল্যাশ আউট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য খেলা হবে। সেটা আমরা 1977 সালকে 2011 প্রাক্কাল পর্যন্ত দেখেছি আমরা। আর 2011 থেকে এখন পর্যন্ত দেখে যাচ্ছি কী ধরনের খেলা হয় বা খেলা হবে। এবার 2024 সাল সাক্ষী থাকলো এক চূড়ান্ত ধর্মীয় মেরুকরণের রাজনীতির। এরপরের সঙ্গত প্রশ্ন হলো, হিন্দু ভোটের মেরুকরণ কীরকম ঘটলো তা হলে দেখা গেছে যে সমস্ত লোকসভার কেন্দ্রে মুসলমান জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি, সেখানে সফল হয়েছে এই মেরুকরণ। যেমন ধরুন, রায়গঞ্জ লোকসভা মুসলমান জনসংখ্যা প্রায় 49.9, 49.9%। আর সেখানে বিজেপি জিতেছে প্রায় 40% ভোট পেয়ে। তাহলে ধরে নিতে হবে যে বিজেপি হিন্দু ভোটের প্রায় 81% ভোট পেয়েছে, নয়তো এই 40% পৌঁছানো যেত না। এই প্রক্রিয়াতে বলা যায় যে মালদা উত্তরে হিন্দু ভোটের 76% এবং বালুরঘাটে, মানে এটা দক্ষিণবঙ্গের কথা বলছি, বালুরঘাটের 64%, 64% বিজেপি পেয়েছে। আবার কিছু জায়গায় বিজেপি হেরে গেল হিন্দু ভোটের মেরুকরণ ঘটিয়েছে নিপুণভাবে, যেমন মালদা দক্ষিণে 66%, 66, বা বহরমপুরে 79, মানে 79%, 79% হিন্দু ভোট বিজেপি পেয়েছে ধরে নেওয়া যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, সারা পশ্চিমবঙ্গে এমন ঘটল না কেন? CSDS রাজনীতি সমীক্ষায় 2021 সালে দেখা যায় যে গোটা পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের প্রায় 48%, 48% পেয়েছিল বিজেপি। বাকিরা কিছুটা হলো না। কি হলো না? কারণ সম্ভবত হিন্দু মহিলা ভোটের মেরুকরণ সম্ভব হয়নি। তৃণমূলের মহিলা ভোট ব্যাংক অক্ষুণ্ণ থেকেছে, তাকে ধর্মীয় মেরুকরণ অবলুপ্ত করে দিতে পারেনি। সেটা জানেন কেন পারেনি? এইসব আমাদের ভারতবর্ষটা পশ্চিমবঙ্গের, আপনি 500 টাকা দিন, 1000 টাকা দিন, সংসার তো চলবে না, সেটাই অনেক। সে আপনি ভিক্ষা বলুন, দান বলুন, ভাতা বলুন, হোয়াট এভার লাইক দ্যাট। যার জন্য পশ্চিমবঙ্গের কোনো দিক দিয়েই উন্নতি আজ পর্যন্ত হয়নি। না শিক্ষা, না স্বাস্থ্য, না জনহিতকর কিছু কাজ, কোনো কিছুর উন্নতি হয়নি।
শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জল, খাদ্য, সব, চাকরি, সব 12টা বেজে গিয়ে 13টা বেজেছে। তবুও মানুষ ভোট দেয় কেন জানেন? কিছু মানুষ দেবেই, শিক্ষা থাকুক না থাকুক, না থাকলে তো এর পরিণতি হবেই। আর যাদের শিক্ষা দীক্ষা আছে, ওই 1000 টাকা 1500 টাকা যারা পায়, বা কিছু অনুদান পায়, বা কিছু বাড়িঘরের টাকা ভাগ্যক্রমে পেয়েছে, বা নিজের বউ একজন বামফ্রন্টের নেতার মতো, যার বাড়ির 14 জনই চাকরি পেয়েছে। একটা সাইনবোর্ড ছিল দক্ষিণ 24 পরগনায়, 14 নম্বর পর 15, 16 নাম দেওয়া আছে, নাম্বারটা দেওয়া আছে, যে 14 জন মতো চাকরি পেয়েছে একই পরিবারের, একজন বামফ্রন্টের খুব নামি দামি প্রভাবশালী নেতা তৎকালীন বামফ্রন্ট আমলে, শাসন আমলে। আর ওই 15-16টা পয়েন্টটা খালি আছে, যদি কারো নাম দেওয়ার থাকে যেন ওখানে লিখে দেয়। এই ঘটনাটা সত্যি, বাস্তব। ওই যারা এরকম চাকরি বাকরি পেয়েছে তারা মোটামুটি শাসক দলকে চোখ বুজে ভোট দিয়েছে। তারা অত চিন্তা করেনি তোলাবাজি, খুন খারাপি, ধর্ষণ, আরজিকরের ধর্ষণ, এখন লাখো লাখো আরজিকর, অথবা সিঙ্গুরের সেই মেয়েটা, তাকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এরকম অগুন্তি আছে। এসব তাদের কোনো বিবেকে আঘাত দেয়নি, বিবেকে ধাক্কা দেয়নি। যেদিন এইসব লোক পেয়েও তাদের ঘরে কোনো সর্বনাশ হয় বা কোনো সুবিধা ভোগ থেকে যখন বঞ্চিত হবে, তখন তারা টের পাবে, টনক নড়বে, অনেক দেরি হয়ে যাবে তখন। তাই মুসলিমবার ভোট আবারও তৃণমূলের ঝুলিতে। লোকনীতির সমীক্ষায় দেখা গেছে যে গোটা বঙ্গ জুড়ে মহিলা ভোটে 51% পেয়েছিল সেই সময় তৃণমূল কংগ্রেস। আর 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রায় সমস্ত রাজনৈতিক দলই এবার এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। অতীতে যেখানে প্রায় জোট রাজনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, সেখানে এবার একলা চলো নীতি প্রধান হয়ে উঠেছে। আর যেটা প্রধান হয়ে উঠেছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রায় একাই নির্বাচন লড়ছে এখন, কোনো জোটফোট করতে পারেনি বা করেনি। আর বিরোধী দল বিজেপিও নিজেদের মতো করে প্রার্থী নির্বাচন করেছে। অন্যদিকে বামফ্রন্ট এবং কংগ্রেস, যারা বিগত কয়েকটি নির্বাচনে জোট বেঁধে লড়েছিল, তারাও এবার আলাদাভাবে ভোটের ময়দানে নেমেছে। ফলে এবারে নির্বাচনের কার্যত প্রত্যেকটা, প্রায় অধিকাংশ 294টা বিধানসভা আসনে অধিকাংশ চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে, যা ভোটের অঙ্ককে আরও জটিল করে তুলবে। অঞ্চলভিত্তিক এবং স্থানীয় বাস্তবতার প্রভাবে এই ভোট ব্যাঙ্কগুলি পরিবর্তিত হচ্ছে। হিন্দু মুসলমান, মতুয়া রাজবংশী, বাঙালি অবাঙালি, কুর্মী, তেলি, মাহিষ্য, গোয়ালা, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, শহর, গ্রাম ইত্যাদি। এই বিভাজনগুলিও আরও আগের মতো সরল কিন্তু নেই, কিছুটা জটিলতার মোড়ে পাক খেতে খেতে এগোচ্ছে বা এগিয়েছে। নিবিড় বিশেষ সংশোধন প্রক্রিয়া বা SIR, যেটা আমরা জানি, SIR যেটা বোধহয় স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন, এই নিবিড় বিশেষ সংশোধন প্রক্রিয়া এলাকায় ও মতুয়া সমাজ জুড়ে প্রচুর দ্বিধার জন্ম দিয়েছে। CAA ক্যাম্প বসে গিয়েছে ঠাকুরবাড়ির চৌদ্দিতে। ঠাকুরবাড়ি পৌঁছে আমরা যখন কথা বলতে শুরু করেছিলাম, টের পেলাম এই হেনস্থা অনেকেই খুব ভালোভাবে নিচ্ছে না। আর এতে আর উস্কে দিয়েছিল শাসক দল, এবং বিশেষ করে অল্প বয়সের ছেলেমেয়েরা। একটি অল্প বয়সী ছেলে বলল, যখন যদি নতুন করে নাগরিক হতে হয়, তাহলে এতদিন কোন দেশে থাকলাম, আর কোন দেশের জাতীয় সঙ্গীতই বা আমরা গাইলাম, আর কাকেই বা আমরা ভোট দিলাম। আবার কল্যাণী অঞ্চলে সতী মায়ের মেলা উপলক্ষে এক ধর্মগুরু স্পষ্টভাবে উচ্চারণ করতেন, একটি ধর্ম সমাজ থেকে আমরা আগে ভুল করেছি, উঁচু জাতির
নিচু জাতির ভেদাভেদ করে এখন সনাতন হিন্দুর পক্ষে দাঁড়াতে হবে, আর ভাতাজীবী হয়ে কোনো লাভ নেই। এটা সারাংশ। মানে যারা ভাতাভোগী তাদের মুখে এটা শোনা যাবে না, যারা কিছু উপলব্ধি করতে পেরেছেন তাদের ভাষা হবে এটা। কুর্মী, তেলি, মাহিষ্য বা গোয়ালা এই গোষ্ঠীগুলিকে একত্রিত ভোট ব্যাংক হিসেবে দেখা এখন আর সহজ নয়। এরপর আসা যাক মুসলমান ভোট ব্যাংকের কথা। বিশেষত মুসলমান ভোট ব্যাংক যা এক সময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল একছত্রভাবে, তা এখন এআইএসএফ, মিম, কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে বিভক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তো ব্যাপার। আর একটা দেখুন, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি বিরাট কিছু ফ্যাক্টর হবে না। তৃণমূল চাইছে যে হিন্দু ভোট যাতে সংহত না হতে পারে, তাই তারাই জগন্নাথ ধাম, গঙ্গা আরতি, দুর্গা অঙ্গনের মতো হিন্দুকরণের সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করছে। এটা তো বরাবরই আমাদের দেশে, সে আপনি অশিক্ষিত শিক্ষিত তাদের মাথায় হাত বুলিয়ে এই জিনিসটা সব রাজনীতি করার চেষ্টা করেছে শাসক দল তো এক ধাপে গিয়ে। আর এই এসআইআরে সদ্য 91 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার বিজেপি ভাবছে যে এবার বোধহয় হিন্দু ভোট সংগত করা কিছুটা সুবিধাজনক হবে। ভোট যদিও পাটিগণিতের পথ ধরে এগোয় না, তবুও বিজেপির এই ভাবনার পিছনে হয়তো একটা কাজ করছে। এই অঙ্কটা বলতে পারেন যে 2021 সালে তৃণমূল, কংগ্রেস আর বিজেপির ভোটের ফারাক ছিল 10% মতো। আর এসআইআর, এই যে এসআইআরটা যেটা হলো, যেটার ভোটার কমেছে প্রায় 12%, তাহলে গোটা চোখে দেখে মনে হতে পারে বিজেপির কাজটা বুঝি খুব সহজ। কিন্তু দেখুন, মনে রাখতে হবে যেমন মুসলমান ভোটার কমেছে মুর্শিদাবাদে, তেমনি বিজেপিরও ভোট ব্যাংক মতো অঞ্চল হিন্দুদের নাম বাদ গেছে উল্লেখযোগ্যভাবে। এটা ভাবতে হবে, মাথায় রাখতে হবে। আর 2016 সালে তৃণমূল আর বামফ্রন্টের ভোট পার্থক্য ছিল প্রায় 7%। 2021-এ দুই প্রধান যুযুধান এই দলের ফারাকের প্রায় 3% কম। তাতেও প্রাপ্ত আসনে যেভাবে বদল কিছু হয়নি। তৃণমূল সেবারও পেয়েছিল 211টি আসন, তাই খুব স্পষ্ট ধারণা করা যাচ্ছে না যে এবারের ভোট অঙ্কের হিসাব নিকেশ কী হবে। বলতে পারেন যে বুথ জ্যাম হয়েছে, জালি ভোট পড়েছে, ডেফিনেটলি পড়েছে, মৃত ভোটার এসে ভোট দিয়ে গেছে, একদম দিয়ে গেছে। আর কিছু ভুয়া ভোটও পড়েছে, কিছু ছাপ্পা ভোটও পড়েছে, এগুলো কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। আর রাজনৈতিক মেরুকরণ সংগঠিত হয় মূলত শাসক দলের পক্ষে বা বিপক্ষে, আর এই ধর্মীয় মেরুকরণ ঘটে একটা ধর্মীয় ভাবাবেগকে কেন্দ্র করে। দুই পরিস্থিতিতেই এই যে রাজনৈতিক ইস্যুগুলির ধামাক চাপা পড়ে যায়। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ তো কেরালা বা তামিলনাড়ু দক্ষিণ ভারতীয়দের মতো তো শিক্ষিত রাজ্য নয়, ডেফিনেটলি নয়। এটা একদম আনপ্রেজেন্ট ট্রু ওয়ার্ডস। আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষিতের হার খুব কম, যেখানে কেরালা, তামিলনাড়ু, মণিপুর, যেখানে আমি নিজে গেছি, দেখেছি, চাকরি করেছি, তারা দুর্ধর্ষ ইংরাজি বলে, হিন্দি বলতে চায় না। তারা 5 বছর অন্তর সরকার যদি সেরকম কাজ না করে, পছন্দ না হয়, উল্টে দেয়। পশ্চিমবঙ্গে কেন হয় না? বুদ্ধি সচেতনতার অভাব, শিক্ষা দীক্ষার অভাব। আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না, আমি বাস্তবিক শিক্ষার কথা বলছি। আর অবশ্যই শিক্ষার পশ্চিমবঙ্গে অনেক কম।
আমি যেসব রাজ্যের কথা বললাম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, এদের সঙ্গে বাংলা কখনো শিক্ষা দীক্ষাতে পাঙ্গা নিতে এখনও পর্যন্ত পারবে না, এটুকু আমি বলতে পারি। রাষ্ট্রবিজ্ঞানী জেনিফার ম্যাকয় মনে করেন যে এই চরম মেরুকরণ মানুষকে অন্য শিবির থেকে অনেক দূরে নিয়ে যায়। তারা নিজস্ব শিবিরের প্রতি আনুগত্যে এবং অন্ধবিশ্বাসে এমনভাবে মগ্ন থাকে যে বাস্তবে তথ্য যাচাই করার অভ্যেসটা তারা হারিয়ে ফেলে। তারও একটাই কারণ, শিক্ষার অভাব, প্রকৃত শিক্ষার অভাব। আমি কিন্তু পুঁথিগত বিদ্যার কথা বলছি না। যার জন্য আজকে বাংলার পরিস্থিতি খুবই খারাপ। সবার পেছনে সবার নিচেই থাকে। বাঙালি বললে এখন সেই রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, সেই হিসেবে বাঙালিকে এখন আর অন্য রাজ্য দেখে না। কারণ কি, এখন বাংলার যে পরিণতি অবনতি হয়েছে, এসব মনীষীদের কথা বলতে গেলেও নিজেকে খুব লজ্জিত হতে হয় বাঙালি হিসেবে। এবং বেশ বোঝা যাচ্ছে যে এবারে নির্বাচনে রাজনৈতিক ইস্যুগুলি ছাপে মূল ভূমিকা নিয়ে নিয়েছে এসআইআর। তাই এখন দেখার যে এবারে নির্বাচনে এসআইআর কি ভেঙে ফেলতে পারবে এই মেরুকরণ, নাকি এসআইআর মেরুকরণের পথ আরও ত্বরান্বিত করবে, সেটা 2026 সালের ভোটের হিসাবটা বলে দেবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলে।